নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আজ আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন শিলচর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ অসম বিধানসভার দিলীপ পাল মহাশয়। আমি প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি যে আজ আপনার ব্যস্ততার মধ্যে যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা বিধায়ক দিলীপ পালের কাছ থেকে আজ কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করব। নিজেদের দলের বিজেপি দলের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের বিতর্কিত কিছু বিষয় উঠে আসে এবং এই মুহূর্তে যে সবথেকে বেশি চর্চিত যে কংগ্রেসের এক প্রভাবশালী নেতা গৌতম রায় বিজেপিতে যোগ দিচ্ছেন বলে যে একটা খবর বরাক এবং ব্রহ্মপুত্র রাজনীতি মহলে যে একটা জোরদার চর্চা চলছে, সেই বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করবো এবং এই বিষয় থেকে শুরু করে, কারণ যেহেতু এটাই এখন সবথেকে একটা চর্চার বিষয়। দিলীপদা, এই মুহূর্তে সবথেকে যে চর্চার বিষয় যে আমরা বিভিন্ন সময় খবরগুলো আসছে এবং কিছু পারিপার্শ্বিক অবস্থান দেখে আমরা দেখতে পাচ্ছি যে গৌতম রায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে যাচ্ছেন এবং উনাকে যোগ দেওয়ার জন্য আপনাদেরই দলের কয়েকজন নেতা খুব তৎপর হয়ে রয়েছেন। তবে কবে তিনি যোগ দেবেন বা কেমন করে যোগ দেবেন সেটার কোনো খবর আসেনি এবং গৌতম রায় বিভিন্ন সময় ওনার বক্তব্য বা ওনার কথাবার্তার মধ্যে ইঙ্গিত দিয়ে যান যে সময় আসলে আপনারা সব কিছু দেখবেন। আপনি এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আজ প্রায় 2 দশকের উপর থেকে আপনি জড়িত, আপনি সংঘ পরিবারের সঙ্গে জড়িত। গৌতম রায়ের বিজেপিতে আসা নিয়ে আপনার এই মুহূর্তে কি? দেখুন, আমিও শুনেছি কথাগুলো। কথা হচ্ছে, আপনি আপনার বাড়িতে চালানি পচা মাছ নিয়ে খাবেন কি? নিশ্চয়ই না। ভারতীয় জনতা পার্টি অনেক সংগ্রাম করে দীর্ঘ সময়, সেই জনসংঘের সময় থেকে স্বাধীনতার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি 80 ইংরেজিতে 6 এপ্রিল প্রতিষ্ঠিত হলো অটল বিহারী, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে। তারপর থেকে অবিরত সংগ্রাম করে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। এটি নীতি আদর্শবান দল। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের সামনে আমরা রাখি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে, অটল বিহারী বাজপেয়ীজি, আদবানিজি, এখন নরেন্দ্র মোদীজি। তাদের দেখানো পথে আমরা চলছি। ভালো মানুষের জন্য আমাদের দলের দরজা সবসময় খোলা আছে। দল অনেক বড় হয়ে গিয়েছে, এখন 11 কোটির উপর সদস্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় দল, মানে সংখ্যার প্রাইমারি সদস্যের বিচারে দরজা খোলা আছে ভালো মানুষের জন্য। কিন্তু তার অর্থ এই না যে যাকে তাকে আমরা নিয়ে আসব। আর আসার দলে ঢুকতে চাইলেও সাধারণ কর্মকর্তাদের ক্ষেত্রে কোনো, কর্মীদের ক্ষেত্রে কোনো এত বিধিনিষেধ নেই। প্রাইমারি মেম্বার যে কোনো কেউ মানে অনলাইনে হতে পারে, কিন্তু এর বাইরে অন্য কোনো দলের কোনো প্রভাবশালী নেতা আসতে গেলে সেটা যেই দিন যত বড়ই হন না কেন, তাকে একটা সিস্টেমে আসতে হবে। প্রথমে স্থানীয় স্তরে, যেমন এখানে যার কথা বললেন আপনারা, তাকে আমরা সবাই চিনি। তার অতীত বর্তমান আমরা সবাই জানি, ভবিষ্যৎ আমরা জানি না। অতীত বর্তমান আমরা সবাই অবহিত আছি। সেখানে হাইলাকান্দিতে মণ্ডল, যে মণ্ডলে তিনি, কাটলিছড়া মণ্ডল, সেই মণ্ডলে তাকে আবেদন করতে হবে। তারপর সেই মণ্ডল কমিটি সেটা পাঠাবে হাইলাকান্দি জেলা কমিটির কাছে। যদি কেউ আসতে চায়, বড় মানে অন্য দল থেকে বড় নেতা, নেতা শব্দটা আজকাল মানে বড়টা কি মুশকিল, নেতা তো এত সোজা নয়। নেতা, আমি আমার হিসাবে দৃষ্টিভঙ্গিতে নেতা খুব কম আছে। যেমন মোদিজি আমাদের নেতা, সেটা আমরা স্বীকার করবো। অমিত শাহজি আমাদের নেতা, সর্বানন্দ সোনোয়াল আমাদের নেতা। নেতা হতে গেলে ত্যাগী হতে হয়। তো ডিস্ট্রিক্ট থেকে তারা আলোচনা করে যদি তাদের অপিনিয়ন দেবে স্টেট কমিটিতে, রাজ্যিক কমিটিতে, রাজ্যিক কমিটি সেটা নিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলবে, তারপর সেটা চূড়ান্ত হবে।
এখানে সর্বক্ষেত্রেই মানে তৃণমূল স্তরে যারা কাজ করে যারা সংগঠনে যারা আছেন কর্মকর্তারা, তাদের মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যে খবরটা যে গৌতম রায় ভারতীয় জনতা পার্টিতে নিয়ে আসা হচ্ছে, আপনাদের দলের দুজন, বিশেষ করে দুজন প্রথম সারির নেতা রয়েছেন, একজন রাজ্যভিত্তিক একজন জেলাভিত্তিক নেতা রয়েছেন, ওনারা খুব তৎপর। আমরা যে বিষয়টা দেখেছিলাম যে অটল বিহারী বাজপেয়ীজির যখন অস্থিটা শিলচরে যখন আনা হয়েছিল, দেখা যাচ্ছে যে ওই দুই নেতা এবং হাইলাকান্দির দুজন আরও ছিলেন বিজেপির, দেখা যাচ্ছে গৌতম রায় আসার পর অনেক তৎপর ছিলেন। যে খবরটা হলো কি যে গৌতম রায়কে 2019-এর শিলচর আসন থেকে লোকসভার প্রার্থী করার জন্য একটা পরিকল্পনা চলছে ভারতীয় জনতা পার্টিতে। দেখুন, এটা পুরো ব্যাপারটাই আমি বলবো অনেকটাই মিডিয়ার তৈরি। হ্যাঁ, অটলজির অস্থিকলস চিতাভস্য যেদিন এসেছিল সেটা ছিল সরকারি অনুষ্ঠান এবং সর্বদা এখানে কোনো দলের কোনো দলের কোনো ইয়ে ছিল না। আপনারা লক্ষ্য করেছেন সেখানে আমাদের কংগ্রেস দলের প্রতিনিধিও গিয়েছেন, শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন, নিবেদন করেছেন, অন্যান্য দলেরও ছিলেন, অনেক দলের গিয়েছেন। দল ছাড়াও সাধারণ মানুষ, বিভিন্ন ক্লাব এনজিও তারাও গিয়েছিলেন শেষ শ্রদ্ধা অটলজি সবকিছুর ঊর্ধ্বে। বিভিন্ন দেখেছি ধর্মীয় সংগঠনের লোকরাও গিয়ে, জমিয়ত নদী ওরাও গিয়ে দেখেছি অটলজি গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, কারণ অটলজি অন্য ধরনের সকলের ঊর্ধ্বে। আর হ্যাঁ, সেদিন সেখানে অস্থিকলস বিসর্জনের সময় শেষ দিকে তোমরা গিয়ে পৌঁছেছিলেন। তো তিনি একটি অন্য দলের হলেও তিনি নিশ্চিতভাবে অত্যধিক মন্ত্রী ছিলেন, ওখানে শ্রদ্ধা জানাতে চান, তো সেটা তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। বাধা দেওয়ার প্রশ্নটা সুযোগ করে দেওয়া হয়েছে, সেটা কোনো দূষণীয় বলে আমি মনে করি না। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমি মনে করি না যে আমাদের দলের কেউ তাকে আনতে আগ্রহী। সেটা এখন কেউ যদি নিজেই মানে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে দৌড়ে যায়, আগ্রহ প্রকাশ করে থাকে, সেটা তার বিষয় না। আপনি বলছেন যে আপনার দলের কেউ আগ্রহী হয়তো নয় আপনার কাছে শুনে। ধরুন দলের যদি কেউ চান, আপনাদের দলের এই মুহূর্তে যে দলের যে অবস্থান দেখা যাচ্ছে, অনেক সময় অনেক অন্তর্কুন্দল বই প্রকাশ পেয়ে যায়। দলের যদি কেউ খুব বেশি তৎপর হয়ে যান, তৃণমূল যারা আপনাদের সদস্য আছেন তাদের সঙ্গে আলোচনা না করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে গৌতম রায়কে যদি আমরা দলে আনতে পারি তা আমাদের একটু সুবিধা হবে, এই চিন্তা করে যদি কোনো 2-4 যদি নেতা সক্রিয় হয়ে উঠে, গৌতম রায়কে আনা সম্ভব হবে? না, আমি মনে করি না। কারণ এখানে সেটাতে আপনার কি ভূমিকা থাকবে সেই ক্ষেত্রে? সেই একটা যদি অবস্থানে এসে দাঁড়ায় যে 2-4 নেতা দিল্লি এবং দিশপুর দৌড়ে এটাকে ম্যানেজ করতে চাইছে, আমার মনে হয় না সেরকম সম্ভাবনা আছে। আর সেখানে তো আমি আমার সেরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, যদি সৃষ্টি হয়, তাহলে আমার সিদ্ধান্ত আমি নেব। আমার যা সিদ্ধান্ত উপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত আমি নেব। কিন্তু আমরা কিছুদিন আগে আপনাদের দলের যে সবথেকে বর্ষিয়ান যিনি নেতা, আজ উত্তর পূর্বাঞ্চলে বলতে গেলে তিনি একজন বর্ষিয়ান নেতা, কমেন্ডপুর কায়স্থজি, তিনি সরাসরি বলেছিলেন যে আপনাদের দলে নেতা এবং মন্ত্রীর কোনো অভাব নেই, নেতা কর্মী সমর্থকদের অভাব নেই। তা সুতরাং বাইরে থেকে যে কেউ আসবে আনতে হবে, তার জন্য সেই পরিস্থিতি এখনো জায়গাটা সৃষ্টি হয়নি। আপনি সেই জায়গাটাকে কীভাবে মনে করেন? সেটা ঠিকই বলেছেন তিনি, গোবিন্দবাবু যেটা বলেছেন একদম 100% সত্যি কথা বলেছেন। কারণ তিনি সেই কবে 5 দশক হয়ে গেল তিনি সঙ্গের সঙ্গে এবং বিজেপির সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে, অনেক সংগ্রাম করে তারা এই জায়গায় পৌঁছেছেন। তার কথা প্রতি পূর্ণ সমর্থন আমি জানাচ্ছি। আর আমি বললাম তো সেটা, আর 19-এর কথা উঠছে সেটা দেখুন কোনো ভিত্তি নেই। মানে গৌতম রায় বিজেপিতে আসছেন সেই ধরনের মানে তেমন কোনো আপনি কিছু দেখতে পাচ্ছেন? ভিত্তি নেই, এটা একটা খবরের মতোই খবর চলছে। আর ব্যক্তিগতভাবে তো কেউ চেষ্টা করতে পারেন, ওইটাই বলছি, ব্যক্তিগতভাবে কেউ যদি চেষ্টা করে একটা রাস্তা তৈরি করে, দলের না রাস্তা তৈরি করা তো সোজা হবে না। যাই হোক, এই বিষয়টা যেহেতু আমি বলছি যদি কিন্তু পরন্তুর উপর কোনো আলোচনা করা যায় না, আর উপযুক্ত সময় আমি উপযুক্ত সিদ্ধান্ত নেব। আচ্ছা, এবার আমি গৌতম রায়ের যে প্রসঙ্গটা আমরা শুনলাম আমাদের বিধায়ক দিলীপ পালের কাছ থেকে, এবার অন্য একটা বিষয় আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন থেকে কাছাড় বিজেপিতে একটা লবিকেন্দ্রিক রাজনীতি চলছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে দিয়ে আপনারই দলের রাজ্য মুখপাত্র অনেক কথা বলছেন যে যদি বিধায়ক এভাবে করে থাকেন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিভিন্ন ধরনের, সেটা সংবাদ মাধ্যমে সরাসরি ওনার প্রেস মিট করে রীতিমতো তিনি আপনার বিরুদ্ধে খুব ঝেড়েছিলেন।
হ্যাঁ, এই যে জায়গাটা যে আজ আপনাকে নিয়ে কেন তাদের এত ক্ষোভ? দেখুন, দল বড় হয়ে গিয়েছে, পরিবার বিশাল পরিবার আমাদের। বড় পরিবার হলে দেখুন একটু আধটু ঠোকাঠুকি লাগবেই, সেটা দূষণীয় কিছু নয়, এটা স্বাভাবিক। আর এই বিষয়টা বললেন, সেটা পুরনো বিষয়। উনি প্রেস মিট করে আমার সম্পর্কে কিছু কথা বলেছিলেন, আমিও তার জবাব দিয়ে দিয়েছি। সেটা আর নতুন করে আমি সেটা নিয়ে আর কথাবার্তা বলতে চাই না। তবে কথা হচ্ছে গিয়ে, দেখুন আমি রাজনীতিতে এসেছি, হ্যাঁ আমার পারিবারিক সেরকম কোনো পরিচিতি ছিল না। না, দিলীপ পাল রাজনৈতিক পরিচয় আসেনি, দিলীপ পাল নিজে দিলীপ পাল হিসাবে রাজনীতিতে। আমি মূলত ব্যবসায়ী, আর দলের সঙ্গে বহুদিন থেকে আমি সম্পৃক্ত। সম্ভবত 1983 ইংরেজি থেকে দুলাল চক্রবর্তী, আমাদের দেশবন্ধু রোডের, তিনি আমাকে সদস্য করেছিলেন, প্রাইমারি মেম্বার, 2 টাকা তখন ছিল। তারপর ধরুন অ্যাক্টিভলি এসছি আমি 1996 থেকে, সক্রিয় রাজনীতি এসেছি। ও ওয়ার্ডের 11 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসাবে 6 বছর কাটিয়েছিলাম। তারপর ধীরে ধীরে মানে খুব পরিশ্রম করে আমার সম্পূর্ণ জীবনটাই যদি আমি ভাবি এক সময় সংগ্রামের, প্রথম ছিল ছোটবেলা থেকেই যে দারিদ্র্যের সঙ্গে লড়াই, তারপর ব্যবসায় পড়াশোনা শেষ করে ব্যবসাতে বসলাম, তখন ব্যবসাকে টিকিয়ে রাখার এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। তারপর রাজনীতিতে ঢুকলাম, সেখানেও আবার লড়াই সংগ্রাম করে এগোতে হয়েছিল আমাকে, এখনও হচ্ছে। এটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ থাকা ভালো। প্রত্যেক মানুষের কাছে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে আপনি এগোতে পারবেন না। কিন্তু আপনাকে আমরা দেখেছি যে একটা সংগ্রাম করে আপনি এই জায়গাতে এসেছেন, চ্যালেঞ্জ থাকবে, জনগণ আপনার পাশে রয়েছে। আপনি আজকে যে কোনো খেলাধুলার ক্ষেত্রে দেখুন, যদি শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে আপনার আরো খেলাটা জমে, আর আপনি আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। তো এটা আমি ধরে নিয়েছি, সেটা আমার ভাগ্য বা দুর্ভাগ্য আমি বলবো না, আমার ভাগ্য বলবো। জনগণের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়, কর্মকর্তাদের হাজার কর্মকর্তাদের মানে অনুপ্রেরণা এবং পরিশ্রমের ফলে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। ঈশ্বরের দয়া তো আছেই। আর আমার একটাই সিদ্ধান্ত, রাজনীতি যখন মানে ইলেকট্রাল পলিটিক্সে যখন ঢুকেছি, আমি একটাই সংকল্প নিয়েছিলাম মিউনিসিপ্যালিটিতে 2009-এ, যে পরিচ্ছন্ন রাজনীতি করব। সেটা আমরা দেখেছি অনেকবার। আপনি সেটা ধরনের কোনো আপোষে যান না। আপোষে আমি যাব না, দুর্নীতি, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে। আর কোনো দুর্নীতিতে আমি লিপ্ত হব না। সেটা একটা আমার পক্ষে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে। মানে আপোষ না করাটাই আপনার কাছে বিড়ম্বনা, আর অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। ওটা আমি বড় করি না, কারণ আমি বারবার একটা কথা বলেছি, এখনও বলছি, যে আমি রাজনীতি করে খাই না। রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার ব্যবসা নয়। আমি ব্যবসা করি। এবং আপনি রাজনীতিটা করেন কি মাঠে থেকে না রুম থেকে করেন? না, মাঠে রাজনীতি তো এখন দিন পরিবর্তিত হয়ে গিয়েছে। এখন সেই ড্রয়িং রুম পলিটিক্স অচল, আর এসি রুমে বসে রাজনীতির দিন শেষ। আপনার জনগণের কাছে পৌঁছতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। ইলেকট্রাল পলিটিক্স বা সংগঠনে যদি কাজ করতে চান, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সব সমস্যা কেউ সমাধান করতে পারবে না, মোদিজিও পারেননি, ঈশ্বরও পারবেন না, ভগবানও পারবেন না। কিন্তু জনগণ এটাই দেখেন যে আমার প্রতিনিধি আমার জন্য কতটুকু আন্তরিক, চেষ্টা করছেন কিনা আন্তরিকতার সঙ্গে, দুর্নীতি মুক্ত হয়ে। সেটাই বড় কথা। আমি আর ফেস করতে হবে, জনগণের সমস্যাকে সামনে এগিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, নিরসনের চেষ্টা করতে হবে, ফেস করতে হবে। না, আমরা যদি আপনার রাজনীতির দিকটা যদি আমরা দেখতে চাই, আমরা যদি দেখি, তাহলে আমরা দেখেছি যে আপনি 2বার এখানে শিলচর বিধানসভায় আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রথমবার আপনি প্রায় আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় 34,000 ভোটে, 37,000 ভোটেতে আপনি পরাজিত করেছিলেন, যেটা বাই ইলেকশনে। তারপর যখন দেখা গেছে যে যখন পূর্ণাঙ্গ নির্বাচন হয়েছিল, তখন সেই কংগ্রেসের একটা বিশাল পরিবারের একজন সদস্য বিথিকা দেবকে আপনি প্রায় 34,000 ভোটের উপর আপনি প্রায় 40,000 ভোটে আপনি পরাজিত করেছেন। 40,980। অর্থাৎ দেখা গেছে দুটো নির্বাচনেই আপনাকে শিলচরের জনগণ যে কতটুকু ভালোবাসেন বা শিলচরের জনগণ আপনাকে যে কতটুকু চান, সেটা দুটো নির্বাচনে আমরা দেখে নিয়েছি।
এত ভোট আপনি পেয়েছেন, কিন্তু সেই জায়গায় যদি আমরা দেখি আপনাদের দলের আরও যারা রয়েছেন অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে সেই ক্ষেত্রে আমরা কমেন্ডু প্রকাশজিকে কখনো আমরা এই জায়গায় আনবো না, কারণ ইনি অনেক প্রবীণ নেতা, অনেকবার তিনি এখান থেকে জয়ীও হয়েছেন। কিন্তু আরও যারা সেইভাবে জনপ্রিয়তা, সেই জায়গাটাকে কি তারা ধরে রাখতে কোনো অসুবিধা হচ্ছে? দেখুন, কথা হচ্ছে গিয়ে রাজনীতি যে কোনো ক্ষেত্রেই, বিশেষ করে রাজনীতিতে জয় পরাজয় থাকবেই, থাকবে, এটা অনস্বীকার্য, আর সেটা স্বাভাবিক, সেটাকে মেনে নিতে হবে। আমি জয়ী হলেও বা হারলেও, পরাজিত হলেও আমাকে অ্যানালাইসিস করতে হবে কেন আমি হারলাম, কেন আমার আমি ভুল কী ছিল, কিংবা আমি কেন জয়ী হওয়ার পর বা কোন জায়গায় আমার খামতি ছিল, কোথায় কম ভোট পেলাম, সেটাকে আমি অ্যানালাইসিস করতে হবে। আর এখানে কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছু নির্ভর করছে আপনার, আমি বলবো আমি ধার্মিক মানুষ। দেখুন, আমি বিশ্বাস করি, আমি হিন্দু, এটাই আমার বড় পরিচয়। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আর সব কিছু ঈশ্বরের ইচ্ছাতেই হয়, আর ঈশ্বরের কৃপাতেই এটা হয়েছে। আর সেই সঙ্গে আমি জনগণের মানে আমার শিলচর সমষ্টি, বিধানসভা সমষ্টির প্রত্যেকজন নাগরিকের কাছে আমি মানে মানে অকুণ্ঠ আমি শ্রদ্ধা নিবেদন করছি, এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার মতো সাধারণ মানুষকে মানে রেকর্ড ভোটে জিতিয়েছেন। সেটা কিন্তু বরাক ভ্যালি এখন পর্যন্ত সমস্ত বরাক উপত্যকা একসাথে বেশি এত ডিফারেন্সে জিততে পারেনি। তো সেটা আমার পরম সৌভাগ্য আমি বলবো, এবং এটার পিছনে ঈশ্বরের আশীর্বাদ, জনগণের আশীর্বাদ। আমি বারবার একই কথা বলছি, এবং আমার কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, সবাই অক্লান্ত পরিশ্রম গিয়েছেন, যার ফলস্বরূপ এটা হয়েছে। এবং সেটা অন্যরা কেন পারেনি, সেটা সবাই তো সব কিছু করতে পারে না, সবাই তো সব ইলেকশনে হার জিত আছেই। তা নিয়ে কি আপনার সঙ্গে কি কিছু ঈর্ষান্বিত নিয়ে আপনার দলের কোনো কয়েকজন কিছু নেতা, যে দিলীপ পাল এত ভোটে জয়ী হয়েছেন, দিলীপ পালের এত জনপ্রিয়তা, দলের মধ্যে একটা ভালো জায়গা করে নেবেন, সেই ঈর্ষার ক্ষেত্রে গিয়ে কি আপনার সঙ্গে টুকটাক সংঘাতের সৃষ্টি হয়? গিয়ে দেখুন, এখানে ঈর্ষা তো থাকতে পারে, হতে পারে, কিন্তু যে কোনো ক্ষেত্রে ঈর্ষা হিংসা করে লাভ নেই। আমাকে যদি বড় হতে হয়, তাহলে আমাকে আমার প্রতিদ্বন্দ্বীর চাইতে আমাকে আরও বেশি করে পরিশ্রম করে তার চাইতে বড় হওয়ার মানে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং সেটা সঠিক পথে করতে হবে। কোনো ফাঁকিবাজি বা চালাকি করে সেটা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন যে চালাকির দ্বারা কোনো বড় কাজ হয় না, সেটা অন্য ব্যাপার। আর দলের ভেতর আমাদের দেখুন সেটা একটা প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগিতা থাকা উচিত। আর সেটা এমন কোনো পর্যায়ে পৌঁছেনি যে মানে মনান্তরের কোনো ব্যাপার নেই এখানে। ঈর্ষা হিংসা আবার প্রতিটি মানুষের ভেতরে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভেতরে থাকতেই পারে সেটা, তবে সেটা দূরে সরিয়ে রাখা উচিত আমাদের প্রত্যেককেই। আমরা এতক্ষণ দুটো বিষয়ে আলোচনা করেছি, আরও অনেক কথা রয়েছে আমাদের দিলীপ পালের সঙ্গে, কারণ আমরা ওনার কাছ থেকে জানবো যে ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজনৈতিক অবস্থান এবং বর্তমান যে সরকারের কি অবস্থানে রয়েছে সেটাও আমরা জানবো। তবে এবারে নিচ্ছি একটা সামান্য বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা দাদা, এখন যে বিষয়টা যখনই আমরা দেখেছি যে সর্বানন্দ সোনোয়াল যখন শপথ নিয়েছিলেন, এবং সেই শপথের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে একটা জিহাদ, যে বিগত দিনের চলা বিভিন্ন সিন্ডিকেটের বন্ধ করা, গেট প্রথা বন্ধ করা, এবং সোজা কথা যেটা দুর্নীতিকে মুক্ত করা আসামের জন্য তিনি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। কিন্তু আমরা যদি সেই জায়গা থেকে যদি আমরা চোখ ফিরে দেখতে চাই যে বরাক উপত্যকা কিংবা কাছাড় জেলায়, আমরা তো কাছাড় জেলায় সেইভাবে কোনো দুর্নীতি মুক্ত হয়নি। এখনও সেই সিন্ডিকেট প্রথায় সার সাপ্লাই হচ্ছে, সুপারি যাচ্ছে, কয়লা এখনও যাচ্ছে। এবং আমরা দেখেছি যে যেভাবে সর্বানন্দ সোনোয়াল যে জেহাদ ঘোষণা করেছেন, আপনি প্রতি মুহূর্তে যখনই আপনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতেন বা আপনি যখনই কোনো সভা সমিতিতে যান, আপনার প্রথম কথাটাই থাকে যে দুর্নীতির বিরুদ্ধে কথাটা। কিন্তু আজ যে এই বিষয়টাকে এখনও ঠিক সেইভাবে আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন না, সে কারণটা কি? দেখুন, দুর্নীতি মানে নীতিহীন কাজ, নীতি বহির্ভূত কাজ, সেটা অনাদিকাল থেকে চলছে। পৃথিবীর সভ্যতার উন্মেষের পর থেকে সেটা মানে শুভ শক্তি আর অশুভ শক্তি লড়াই চলছে। দুর্নীতি
আর মানে নীতি, এ দুটোর লড়াই চলবে। এত সোজা না শেষ করাটা, বলা সোজা কিন্তু বাস্তবে মানে সেটা বাস্তবায়িত করা কঠিন। সেটা করতে গেলে কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হবে, কঠোর আইন প্রণয়ন করতে হবে। তবে আশার কথা, দেখুন সর্বানন্দ সোনোয়াল মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ, মানে উনি, তাকে আমরা কি বলবো, ধন্যবাদ নয়, ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। যে সাহস তিনি দেখিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার, সেটা কখনো কেউ দেখাতে পারেননি কখনো। আমরা দেখতে পাচ্ছি যে এপিএসসির কেলেঙ্কারি নিয়ে আজও গ্রেফতার হচ্ছে। একটা যে উদাহরণ, এপিএসসির কেলেঙ্কারি আপনারা দেখুন, এপিএসসি চেয়ারম্যান জেলে, আপনার অফিসারগুলো ডিএসপি র্যাঙ্ক, এডিসি র্যাঙ্ক, বড় বড় র্যাঙ্ক, শীর্ষ আমলারা বলা যায়, এসসিএস এপিএস অফিসাররা প্রায় 70 জন, কল্পনা করা যায় 70 জন জেলের ভাত খাচ্ছেন, আরও আসবে, আরও কিছু পড়বে। তো এটা কেউ, সমস্ত ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় না এ ধরনের ঘটনা ঘটেছে। করে দুর্নীতি আছে, সেটার বিরুদ্ধে লড়াই আমরা কীভাবে করছি সেটাই বড় কথা। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি না আমরা থমকে গেছি, না আমরা চুপ আপোষ করে ফেলেছি, সেটাই বড় কথা। আমরা কিন্তু চুপচাপ বসে থেকে নেই, লড়াই চলবে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চলছে আমাদের। হ্যাঁ, দুর্নীতি আমরা কন্ট্রোল করতে পেরেছি, শেষ করতে পারিনি, শেষ করা এত সোজা নয়, কিন্তু শেষ হবে। কারণ দুর্নীতি, আমরা বারবার আমি বলে থাকি, দুর্নীতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতিকে যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে আপনাদের যে স্বপ্ন, সুন্দর আসাম সম্ভব নয়। এবং সেটা সেই ক্ষেত্রে জনগণকে কিছুটা এগিয়ে আসতে হবে। এবং আমি খুশি, জনগণ অনেক বেশি সচেতন হয়ে গিয়েছেন। আমি প্রথম বাই ইলেকশনে জেতার পর বহু জায়গায় ঘুরেছি, প্রচুর দুর্নীতি, কংগ্রেস সরকার ছিল, মানে আমি বলছি আপনারা লিখিতভাবে দিন আমাকে, মুখে বলেন লিখিতভাবে, কেউ এগিয়ে আসেন না, ভয় পেতেন, কেউ লিখতেন না, ভয় পেতেন। তারা বলে কী করবো লিখে, আমি বিপদে পড়বো, আমার বাড়িঘর আক্রমণ করা হবে, আমাকে রাস্তাঘাটে মারধর করা হবে। কিন্তু আমাদের সরকার আসার পর এখন আমার কাছে অহরহ প্রতিদিন অভিযোগ আসছে, লিখিতভাবে আসছে, এখানে এনরেগার দুর্নীতি, এখানে সেই দুর্নীতি, এখানে এই দুর্নীতি। এগুলি সাহস মানুষের, এবং ধন্যবাদ জানাই, সালাম জানাই তাদেরকে, আমি স্যালুট জানাই যে জনগণকে, তারা এগিয়ে আসছেন, সেটা ভালো লক্ষণ। এবং জনগণের সহযোগিতা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে আপনি বলেছেন কয়লা সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এগুলি কয়লা সিন্ডিকেট আগে কোনোদিন নতুন কিছু না, কয়লা সিন্ডিকেট বহুদিন থেকে চলছে। সুপারি কাজ আপনার খেয়াল আছে, অনেক আগে, প্রায় 20-25 বছর হবে, ওই সুপারি ব্যবসায়ী মনোহর পালকে হত্যা করা হয়েছিল, গুলি করে হত্যা করা হয়েছিল, ওই সিন্ডিকেটই। ওটা কিন্তু মানে 25-30 বছর আগে থেকে চলছে, সেটা পরম্পরা একটা যেন সিন্ডিকেট চলছে। এটাকে কন্ট্রোল হয়ে গেছে। সুপারি কয়েকদিন আগেও 5 গাড়ি সুপারি ধরা পড়লো। কয়লা তো আপনারা জানেন, এই প্রথমবার মানে আমরা মানুষ জানতে পারলো, আমরাও সবাই, মুখ্যমন্ত্রী, এটাতে আমিও জড়িয়ে গিয়েছিলাম। এবং কয়লার বিরুদ্ধে আপনি প্রথম কথা বলেছিলেন, কঠোরভাবে তিনি টাস্ক ফোর্স গঠন করেছিলেন, এবং সেটা প্রায় 4 কোটি টাকা রেভিনিউ, মানে সেটা ওভারলোডিং ফাইন, জিএসটি অনেক বেশি হবে। এবং কি নাম ব্যবসায়ী, আহাদ, ওকে আব্দুল আহাদ চৌধুরী, ও তো জেলে আছে এখনো, জেলে আছে এখনো। আরও এনকোয়ারি, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই এনকোয়ারি হবে, তাহলে অনেক কিছু বেরিয়ে যাবে। কন্ট্রোল হচ্ছে ধীরে ধীরে। কিন্তু আমরা যদি একটা জিনিস যদি দেখি, যে আপনি বলছেন যে এগুলা কন্ট্রোল হবে বা অনেক সিন্ডিকেট প্রথা কমেছে, কিন্তু আমরা যদি অনেক সময় দেখা যায় যে আপনাদের দলেরই কিছু প্রভাবশালী নেতাদের, আমি বিধায়ক মন্ত্রী বলবো না, নেতা এবং 1-2 জন বিধায়কের নাম কিন্তু সেই দিকে ঘোরাঘুরি করে। কয়লার সিন্ডিকেটে আমরা দেখতে পেয়েছি যে আপনার অমরচাঁদ জৈনের নামটা সরাসরি এসেছে, সার কেলেঙ্কারিতেও অনেকের নাম এসেছে, আপনার সুপারিতেও দেখা যায়, নামগুলো ঘোরাঘুরি করে। সুতরাং নাম যদি না থাকে, আজকে কেন দিলীপ পালের নাম কেন আসে না? সুপারি কেলেঙ্কারি বলুন বা কয়লা কেলেঙ্কারি বলুন, সার কেলেঙ্কারি, কেন আপনার নামটা কেন ঘোরাঘুরি করে না? যাদের নাম ঘোরাঘুরি করে নিশ্চয়ই তাদের কোনো না কোনো একটা রয়েছে সেই সঙ্গে। কথা হচ্ছে গিয়ে, সেটা ঠিকই আছে, কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ করলেই তো হবে না, সেটা একটা প্রমাণ সাপেক্ষ প্রমাণ করতে হবে সেটাকে। তো এবং তার জন্যই আমি মুখ্যমন্ত্রীকে বারবার বলেছি যে এগুলি তো উপযুক্ত তদন্ত হওয়া উচিত। আমি জড়িত থাকি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমরা সে রাস্তাতেই হাঁটছি। আমরা রাজনীতি করি কিসের জন্য? মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য রাজনীতি করি আমরা।
কিন্তু আপনি যে রাস্তায় হাঁটতে চাইছেন, যদি এভাবে চলেন তাহলে আপনার দলের কিছু নেতা মন্ত্রীদের যদি নেতাদের বিরাগভাজন হয়ে যান, আপনার কি সেটাতে সেই জায়গাটাকেই আপনি চিন্তা করেন? অসুবিধা নেই, আমি তো আগেই বলেছি। কারণ আমরা দেখেছি আপনার জনপ্রিয়তা, তারপর আপনি যে দুর্নীতির বিরুদ্ধে এত চিৎকার দিচ্ছেন, এইগুলো বন্ধ করতে হবে, তার জন্য কি হয়তো আপনার মধ্যে কিছু আপনার দলের কয়েকজনের সঙ্গে সেই সংঘাতটার একটা সূত্রপাতের জায়গা? আমি ও সমস্ত নিয়ে ভাবি না। আর আমি তো আগেই বলেছি, রাজনীতি আমার পেশা নয়। আমি রাজনীতিতে এসে গেছি ঈশ্বরের ইচ্ছা, এসে গেছি। মানে চাঁদাবাজি রাজনীতিটাকে আপনি বিশ্বাস করেন না? না, ওগুলি মানে আপনি যেটা বললেন চাঁদাবাজি নয়, যেটা বললেন যে এই যে ঈশ্বর যে জায়গাটা, ঈশ্বর নয় কিংবা সংঘাতের জায়গা। আমি যতদিন রাজনীতিতে থাকবো মাথা উঁচু করে রাজনীতি করব, আর নইলে আমি হয়তো সরে যেতে হবে, কিন্তু সরবো না। আমি শেষ দিকে তারপর সরবো। আমি এগুলি কোনো এই অন্যায় দুর্নীতি আর ছোটোখাটো অনেক কিছু অনেক সময় মনোমালিন্য হয় না, মনোমালিন্য বা ছোটোখাটো ব্যাপার সেবার অনেক সময় আমরা অ্যাভয়েড করি। কিন্তু আমরা চাইবো যে আমাদের যে প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভারতীয় জনতা পার্টির, দুর্নীতিমুক্ত সমাজ আসাম, প্রদূষণ মুক্ত আসাম, বিদেশি মুক্ত আসাম, সন্ত্রাসবাদ মুক্ত আসাম, এটা আমাদের প্রতিশ্রুতি ছিল এবং আমরা সেই রাস্তাতেই হাঁটছি। এই রাস্তাতে যারা আসবে তাদেরকে আমরা বরদাস্ত করব না। না, যদি আরেকটা যে জায়গাটা, আপনি উপাধ্যক্ষ ছিলেন, একটা গুরুত্বপূর্ণ, একটা খুব মর্যাদাপূর্ণ একটা আপনার পদাধিকার ছিল, আপনি সেটা থেকে আপনি পদত্যাগ করেছেন। এই পদত্যাগের পিছনে কি আপনার ওইসব কোনো ধরনের চাপ, বা যখন দেখেছেন যে আপনি আর এই জায়গাটাতে থাকতে হবে, তার জন্য কি আপনি পদত্যাগ করেছেন? কি আপনার দলের কোনো ভিতরের কোনো বিড়ম্বনার কারণে কি আপনার পদত্যাগ? এখন এই বিষয়টা নিয়ে আমি এখন মুখ খুলব না। আমি গুয়াহাটির অনেক সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমি বলছি যে এখন আমি মুখ খুলব না, খুললে অসুবিধা হবে সবাই, অনেকেরই। তো সেটা আমি যথাসময়ে মুখ খুলব। 19 না 21-এ সেটা আমি বলবো না, তবে অনেক কথা আছে, সেগুলো এই বিষয়টা আমি এখন আর হাত দিতে চাই না। তো উপাধ্যক্ষ পদটা ছেড়ে আপনার এখন কিরকম লাগছে? যে খুব ভালো একটা বড় পোস্ট পেয়েছিলেন, সেটাকে আপনি মানুষ পোস্টের জন্য দৌড়ঝাঁপ করে, কিন্তু আপনি পোস্ট ছেড়ে আপনি চলে আসছেন। হতে পারে, দেখুন আমি কি বলবো, নিজের কথা নিজে বলা উচিত নয়। আমি লোভী নই, আর এগুলি যে বললেন, এগুলির আমার কাছে কোনো বিশেষ গুরুত্ব নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বিধায়ক। মানুষ আমাকে জনপ্রতিনিধি বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন তাদের সমস্যা সমাধান করার জন্য, তাদের কাজ করার জন্য, তাদের কাছে থাকার জন্য, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। এটা একটা কারণ, মানে উপাধ্যক্ষ পদ ছাড়ার এটা একটা কারণ, আরও অনেক কারণ আছে। তো সেই কারণগুলো আপনি সময় এলে বলবো। আর মানুষের কাছে থাকার জন্যই সেটা আমি, বা প্রটোকল ভেঙে বেরিয়ে আসার জন্য আমি এটা করেছি। আর হ্যাঁ, হতে পারে, এটা শুনেছি আমি এই প্রথম অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদ কেউ ছাড়লেন। হ্যাঁ, এটা একটা ইতিহাস, অসম বিধানসভায় একটা মনে হয় একটা ইতিহাস, যে পদ কেউ ছাড়েন না, বরং পদের জন্য দৌড়ঝাঁপ করেন, আর আপনি পদ ছেড়ে চলে এসেছেন। এগুলি কোনো বিষয় না আমার কাছে। আমি বললাম এগুলি, মানে সেটার মধ্যে কোনো চাপ আপনার মনে হচ্ছে? কোনো চাপ না, ওটা বেরিয়ে এসে আমি চাপ মুক্ত হয়েছি। না, ছাড়াটা কি আপনি চাপে পড়ে ছেড়েছেন? না, এরকম কিছু না। সেটা আমি যা সিদ্ধান্ত নিই, আমার নিজের বিবেক বুদ্ধিমতো সিদ্ধান্ত নিই। তারপর হয়তো কয়েকজনের সঙ্গে পরামর্শ করি আমি, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত আমি নিই। আমি যা আমার নিজের বিবেককে জিজ্ঞেস করে, নিজের মনকে, নিজের বুদ্ধিকে জিজ্ঞেস করে আমি, এবং ঈশ্বরের সঙ্গে কন্ট্যাক্ট আছে বলবো না, কিন্তু আশীর্বাদ চেয়ে আমি কাজ করি। মানে আপনার কথায় যে আপনি উপাধ্যক্ষ পদ ছেড়ে এখন চাপমুক্ত হয়ে আপনি কাজ করতে পারছেন? কিছুটা বটেই। এখন যেমন ফ্রিলি আমি ঘোরাফেরা করতে পারছি, কোনো আগে প্রটোকলের বেড়াজালে ছিলেন, কোনো সিকিউরিটি নেই, কোনো মানে পাইলট এসকর্ট নেই, কোনো অসুবিধা, যে কোনো অফিসে আমি কার্যালয়ে যেতে পারি, যে কোনো বাড়িতে আমি যে কোনো জায়গায় যেতে পারি ফ্রিলি। আর আমি খুব ভালো আছি এখন। আমরা শুনলাম আরও কিছু সময় আমাদের কাছে রয়েছে, তবে এই সময় নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে আমরা শিলচর শহরের যদি অবস্থানটা আমরা দেখতে চাই, আপনি শিলচর শহরের বিধায়ক, দুবারের বিধায়ক, আপনি পুরসভায় বিরোধী দলের নেতা ছিলেন।
এই মুহূর্তে যে শিলচর শহরের বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা যদি আমরা দেখতে চাই, আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি যেন আইন শৃঙ্খলাটা একটা দুষ্কৃতীদের কাছে যেন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। প্রায় সময় আমরা দেখতে পাই আজ চুরি, সেখানে গণ্ডগোল, আপনার দোকান পুলিশে সদর থানা থেকে 50 মিটার দূরে নয়, সেই দোকান থেকে আপনার দোকান চুরি হয়েছে, বিভিন্ন মোবাইল, মানে প্রতিহত একটা ক্রাইমের রেটটা মানুষের কথায় যে সেটা বেড়েই যাচ্ছে। তো আইন শৃঙ্খলা নিয়ে, জেলার আইন শৃঙ্খলা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এই মুহূর্তে? দেখুন, মোটেই সন্তুষ্ট নই। কে বলেছে সন্তুষ্ট? আমি এ বিষয়ে অনেকবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছি। কারণ আমরা একটা জনগণ, আমাদের কাছে একটা বিশাল প্রত্যাশা আছে জনগণ, এবং তারা অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোটে জিতিয়েছেন। আর আমি সবসময় বিশেষ করে এই যে মদ, জুয়া, ড্রাগস বা এ ধরনের কাজ, যেগুলো অনৈতিক কাজের বিরুদ্ধে আমি। এবং একটা দুর্ভাগ্য আমাদের যে বর্তমান যিনি পুলিশ প্রধান আছেন, ডিআইজিকে আমি বলছি না, ডিআইজি ভালো মানুষ, তো তাদের কাজে আমি খুশি নই। সেটা আমি অনেকবার বলেছি, এখনও বলছি। কারণ আরও বেশি করে তাদের কাছ থেকে আমাদের অপেক্ষা ছিল। আমরা বেশি করে চাইছিলাম কারণ আমি চেয়েছিলাম এমন একটা শহর বা এমন জেলা গড়ব আমরা, যেখানে মধ্যরাত্র একজন মহিলা নিশ্চিন্তে বাড়িতে চলে যেতে পারে একা একা হেঁটে। সবাই নাগরিকরা যেন বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারে রাত্রিরে। দোকানদাররা যেন দোকান বন্ধ করে বাড়িতে আসতে পারে নির্ভয়ে। আর সুস্থ সমাজ একটা গঠন করতে চাই, এটা আমাদের ইচ্ছা ছিল আমার। তো সেটা হবে, পরিপূর্ণ হবে। না, আপনি বলছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা নিয়ে আপনি মোটেই সন্তুষ্ট নয়, এই বিষয়টা কি আপনি উপর মহলে কি আপনি মুখ্যমন্ত্রী বলুন আর ডিজিপি বলুন বা গৃহমন্ত্রককে কি আপনার কথাটা কি আপনি জানিয়েছেন? এটা তো নিশ্চয়ই জানিয়েছি, আর ওরাও জানেন। মুখ্যমন্ত্রী তো হোম মিনিস্টার, উনি তো ওই ডিপার্টমেন্টেরই, ওনার কাছে সমস্ত রিপোর্ট আছে। মুখ্যমন্ত্রীর কাছে সব রিপোর্ট আছে, কোন অফিসার কি করছেন বা কোন বিধায়ক বা কোন নেতা কি করছেন না করছেন, সব কিছু রিপোর্ট আছে। তারপর তো ওনাকে দেখা যাচ্ছে না সেইভাবে কোনো ব্যবস্থা নিতে। নেবে, আপনি কে বলছে দেখা যাচ্ছে না? আপনার ব্যবস্থা, আপনি অপেক্ষা করুন না। দেখুন, তার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, এটা আইন শৃঙ্খলা, তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে যেমন আপনি লক্ষ্য করেছেন, কিছু কঠোর মনোভাব নিতে হবে আমাদেরকে। যেমন এই বিসর্জনের ব্যাপারটা, এটা আমরা আসবো বিসর্জনের বিষয়টাও। যাই হোক, তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রশাসনকেও কঠোর মনোভাব নেওয়া উচিত। আমাদেরকেও শুধু আমি ভোটের রাজনীতি করলে চলবে না, ভোট ব্যাংকে চেয়ে থাকলে চলবে না, আমাদেরকে একটা সুস্থ সমাজ গঠন করতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু দুর্বল নমুনা যেমন রয়েছে, যেমন কিছুদিন আগে আপনি কেন গোটা আসাম সেটা নিয়ে কেঁপে উঠেছিল যে মেহেরপুরের একটি সেক্স স্ক্যান্ডেল নিয়ে বিধায়কদের নাম জড়িত, আধিকারিকদের নাম জড়িত হয়ে পড়েছে। তার পরবর্তীতে দেখা গেছে যে মহিলারা প্রথম দিন যে অভিযোগ করেছিলেন, তার 24 ঘন্টা পর যখন ওনারা বয়ান পাল্টে দিয়েছেন, সেই বয়ানের অডিও যে ভার্সনটা, অডিও যে ভয়েসটা, সেটা পুলিশের কাছ থেকে মুহূর্তের মধ্যে সব দিকে ছড়িয়ে গেল। একটা পুলিশ যখন কারোর স্টেটমেন্ট নিচ্ছে, সেই স্টেটমেন্টের অডিও রেকর্ড সব দিকে ভাইরাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মনে হয় না কি মানে পুলিশের সেই যে আইন শৃঙ্খলার ব্যাপারটার মধ্যে অনেক খামতি বা দুর্বলতার একটা নিদর্শন দেখা যাচ্ছে? এটা তো বটেই। আর যে ধরনের অপরাধের কথা বললেন আপনি, সেটা আদিম অপরাধ, সেটা অনাদিকাল থেকে চলছে। আর সভ্যতার সঙ্গে সঙ্গে সেটা বিভিন্নভাবে সেটা বেড়ে যাচ্ছে, সেটা ভালো নয়। আর সেটাকে নিয়ন্ত্রণ করতে কি পুলিশ ব্যর্থ নেই? তখন সেই ক্ষেত্রে শুধু পুলিশকে আমি দোষ দেব না। একটা জিনিস লক্ষ্য করবেন, সাধারণ পুলিশ কর্মী যারা আছেন বেশিরভাগ কিন্তু ভালো এবং অক্লান্ত পরিশ্রম করছেন। আপনি লক্ষ্য করুন, আপনার তাদের কাছে দিন রাত বলতে কিছু নেই। আজকে যারা কিছু নেই, থানাতে আপনি যখন খুশি মধ্যরাত্রে দুর্ঘটনা ঘটতে পুলিশ দৌড়চ্ছে যাচ্ছে। তো তাদেরকে আমি খারাপ বলবো না। হয়তো কিছু কিছু অফিসার আছেন ভালো নয়, কিছু সময় যেমন আমরা পলিটিশিয়ান, আমাদের মধ্যে আমার মধ্যেও খারাপ গুণ আছে, আমাদের মধ্যেও ভালো খারাপ সবকিছু মিলেই আছে। ভালো মানুষও আছেন, খারাপ ঠিক। কিন্তু এখানে পুলিশ প্রশাসন ছাড়াও বা রাজনেতারা ছাড়াও আপনার সাধারণ মানুষ যারা নাগরিকরা আছেন, তাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে, সেটা আমাদের পালন করতে হবে। আজকে যে ঘটনাটা মেহেরপুর, সেটা তো একদিন হয়নি, একদিন থেকে চলছে।
আমার দুর্ভাগ্য সেটা আমার নলেজে ছিল না। হুম। এই ঘটনা পরে প্রকাশ পেল। এ ধরনের ঘটনা আমার ইটখোলাতেও ইটখোলাতে হয়েছিল, সাংবাদিক নিগৃহীত হয়েছিল। নিগৃহীত হয়েছিল। তো এগুলি আমাদের যারা স্থানীয় নাগরিকরা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, কিছুটা সচেতন হতে হবে। সচেতন। মানে আমি বলছি না গিয়ে আপনারা মারধর করুন, ধরুন, বা ভাঙচুর সেটা করুন। ভাঙচুর। আমার অ্যাটলিস্ট আমাকে জানান, ডিসিকে জানান, হুম। বা জেলা প্রশাসনকে জানান, পুলিশ প্রশাসনের উপর মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ফিরিয়ে আনতে হবে। আর পুলিশকে আমি দেখুন, আমাদের সব একটা কথা বলতে পারি যে জেলা প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, যে কোনো অফিসারকে জিজ্ঞেস করবেন, কোনো ধরনের হস্তক্ষেপ আমি করি না, তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ আমি করি না। যাকে খুশি জিজ্ঞেস করি, তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, যার ফলে লাভ হয়েছে, ভালো কাজ হয়েছে, কাজ গতি পাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই আশানুরূপ ফল পাচ্ছি না আমরা। তো সেই ক্ষেত্রে নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট আপনারা, আমার নাম্বার অনেকেরই মানে ইজিলি অ্যাভেলেবল, আমাকে জানান, আমি তখন বিহিত ব্যবস্থা নিতে পারবো। কারণ একা পুলিশের পক্ষে বা একা আমার পক্ষে সম্ভব নয় সেটা। অনেক নিজের সুরক্ষার জন্য অনেকে সরাসরি প্রকাশ্য আসবে না, অভিযোগ দরকার নিয়ে। নেই, অভিযোগ ফোন করে জানান আমাকে, তারপর আমি দেখব। আপনার পরিচয় গোপন থাকবে, প্রত্যেকের পরিচয় গোপন থাকবে, আমাকে ফোন করে জানান, SMS করে জানান, বা ডিসিকে জানান, বা ডিআইজিকে জানান। এটার একটা কিছু ব্যবস্থা হবে। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা যদি দেখি যে আপনি অল্প আগে এই কথাটা বলেছিলেন যে বিসর্জনের যে বিষয়, আমরা দেখেছিলাম যে শিলচর শহর যে বিসর্জনের একটা ঠিক সংস্কৃতি বলা যাবে না, একটা অপসংস্কৃতিতে পরিণত হয়ে গেছিল। তার পরবর্তীতে বিভিন্ন সভা সমিতি হয়েছিল, শহরের নাগরিকরা সেটাকে আপত্তি জানিয়েছিলেন, জেলা প্রশাসন একটা ব্যবস্থা নিয়েছে। এই যে বিসর্জন নিয়ে যে কালচারটা, সেটাকে আপনি কি সমর্থন না? সেটা দেখুন বড় পীড়াদায়ক, বড় ব্যথা হয়, কষ্ট হয়। আমরা কোথায় যাচ্ছি আমরা? এবং এটা কি হিন্দু ধর্ম? নিশ্চয়ই না। এটা হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। এবং এটা দুর্ভাগ্যের বিষয়, সেটা দীর্ঘদিন থেকে চলছে। কিন্তু এটা তো বন্ধ করতে হবে। এবং সেটা নিয়ে আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে বলেছি, আপনারা কঠোর ব্যবস্থা নিন। আমরা কোনো ধরনের হস্তক্ষেপ করব না। প্রশাসনের ব্যবস্থা নিয়েছেন, নাগরিকরা সেটা সমর্থন জানিয়েছে। এবং গত পরশুই দেখলাম, গত পরশুদিন যে একটা পরশুদিন হয়েছিল, পুজো হয়েছিল, গত পরশুদিন একটা বিশাল বড় ট্রাক যে সাউন্ড সিস্টেম সেটা বাজেয়াপ্ত হলো। আর গতকাল লক্ষ্য করলাম কয়েকটি মানে বিসর্জন হয়েছে, মানে ছোট গাড়িতে করে মাকে নিয়ে গিয়েছে। খুব ভালো লাগলো। সেখানে ঢাকিরা আবার ফিরে আসছেন, ঢাকিরা আসছেন আবার, ডিজে চলে গেছে। আর আমাদের ভাই বোনরাও সুন্দরভাবে যাচ্ছেন। এটা প্রমাণ হয়ে যায় যে ইচ্ছে করলে সব করা যায়, ইচ্ছে করলে সব কিছু করা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, যারা নাগরিকরা আছেন তাদেরকেও কিছুটা সাহায্য করতে হবে আমাদেরকে। কিন্তু আমরা একটা বিষয় দেখেছি যে আপনি এই বিষয়ের প্রচণ্ড বিরোধিতা করেছেন, আপনি বলেছেন এটা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে। কিন্তু ঠিক তদ্রূপভাবে আমরা যদি আরেকটা জায়গাতে দেখি, যেটা আমাদের কাছে যে খবর, একইভাবে পুলিশ যখন অটলজির যখন চলেছিল শোক, যে আমরা পালন করেছিলাম রাষ্ট্রীয় শোক, সেদিন যে এই প্রতিমা বিসর্জন নিয়ে বিশাল হুলস্থুল হয়েছিল শিলচরে, দুটো সাউন্ড ব্যাগ সিস্টেম পুলিশ সিজ করেছিল। কিন্তু দুর্ভাগ্য, সেই সাউন্ড সিস্টেম যখন পুলিশ থানায় নিয়ে এসে পৌঁছা মাত্রই আপনাদের দলের নেতাদের ফোন চলে গেছে এগুলো ছেড়ে দেওয়ার জন্য। তারপর বাধ্য হয়ে ওদেরকে ছাড়তে। আমি জানি না এরকম ঘটনা ঘটেছে বলে আমি জানি না। যদি এটা হয়ে থাকে অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিজনক এবং লজ্জাজনক। সেই বিষয়টা আমি আপনার কাছ থেকে শুনলাম, এবং সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা চর্চা করব। আমার কাছে পুলিশকে যদি এইসব কাজে যদি হস্তক্ষেপ করে দেওয়া হয়, তাহলে পুলিশ সাহস পাবে না যে আমি এই জিনিসটাকে আগে বলেছি। কেউ কোনো পুলিশ বা কোনো সরকারি কর্মচারী বলতে পারবে না যে বিধায়ক দিলীপ পাল তাদের কোনো কাজে হস্তক্ষেপ করেছে। তো এই যেটা বললেন, সে পরশুদিন যেটা বাজেয়াপ্ত হলো, আমার কাছে এসেছিল, ছেলেগুলো এসেছিল আমার কাছে, যারা সাউন্ড সিস্টেমের মালিক এসেছিল। তাই আমি বললাম যে সেটা আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা জানো সেটা বৈঠক করে জেলা প্রশাসন নিষিদ্ধ করে সিদ্ধান্ত নিয়েছে। তো ছেড়ে দেবে ওটা তো আর বাজেয়াপ্ত করেছে মানে ছেড়ে দেবে, হয়তো 2-4 দিন পর ছেড়ে দেবে, আইনমতো ব্যবস্থা নেবে। তোমরা ভবিষ্যতে এগুলি করবে না। তো
তো ঠিক আছে, আমি কোনো প্রশ্রয় দিইনি। এটা হয়তো খারাপ পেতে পারে, স্বাভাবিক। কিন্তু না, খারাপ পেলে আমার জনগণ কিছু জনগণ করার কিন্তু নেই। সেটাকে ভালোবাসছে যে না এই না, যে যার বিসর্জনের প্রথাটা বন্ধ হয়ে গেছে, ব্যক্তিগতভাবে কেউ খারাপ পেতে পারে না আমাকে, কিছু সেটাতে করার আপনার নেই, কিছু কিছু যায় করার আসে না। নেই আমার। আচ্ছা, আমাদের হাতে প্রায় সময় ফুরিয়ে গেছে, তবে সব শেষ যে বিষয়টা এখন আমরা ওনার কাছ থেকে জানবো, এটা অত্যন্ত সবার জন্যই, আপনারাও আগ্রহী রয়েছেন, অনেকেই সেই বিষয় নিয়ে জানতে চাইছেন ওনার কি সিদ্ধান্ত নিতে চলছেন। এখন একটা বিষয় দাঁড়িয়েছে, একদিকে গৌতম রায়, আবার আমি গৌতম রায় চলে এসেছি, একদিকে গৌতম রায় 2019-এ শিলচর থেকে প্রার্থী হওয়ার জন্য তিনি দৌড়ঝাঁপ করছেন, ওনাকে সহযোগিতা করছেন আপনাদের দলের 2-4 জন নেতা। একই দিকে শোনা যাচ্ছে যে আপনিও নাকি 2019 সালে এখান থেকে প্রার্থিত্ব হওয়ার জন্য, যদিও সরাসরি আপনি কিছু বলছেন না, তবে মন থেকে আপনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। দেখুন, আমি এ বিষয়ে অনেকবার আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, পত্রিকা মানে মিডিয়া, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া, আমি জবাব দিয়ে দিয়েছি। যদি আমার মনে সেরকম ইচ্ছা থাকতো তাহলে আমি উপাধ্যক্ষ পদ ছাড়তাম না। কারণ উপাধ্যক্ষ পদে থাকলে আমি সমস্ত আসামের যে কোনো জায়গায় আমি একদম যখন খুশি আমি আসা যাওয়া করতে পারতাম, অবাধে ঘোরাফেরা করতে পারতাম। কিন্তু আমি এখন বিধায়ক হয়েছি, শুধু আমার সমষ্টির ভিতরে আমি সীমাবদ্ধ হয়ে গেলাম। সেটাই নিয়ম। তো এমনি বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। না, উপাধ্যক্ষ ছেড়ে এই উপাধ্যক্ষের বেড়াজাল থেকে বেরিয়ে এসে এখন লোকসভার জন্য যদি আমি লোকসভা প্রস্তুতি নিতাম তাহলে তো ছাড়তাম না, আমি ঘুরে বেড়াতে পারতাম, কেউ আমাকে কিছু বলতো না। এখন তো আমি সেটা গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে গেল সেটা। আর 2 নম্বর কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টিতে আজকের দিনে আগে হয়তো অতীতের কথা আলাদা ছিল, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে কেউ বললেই হবে না যে আমি প্রার্থী হব। বলতে পারেন, কিন্তু আমি প্রার্থী হব, অনেকে বলছেন যে আমি প্রার্থী হব, আমি কনফার্ম ইত্যাদি বলব, সেই দিন নেই। প্রার্থী কে হবে সেটা ঠিক করবে কর্মকর্তারা, ঠিক করবে, আর কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব ঠিক করবে কারা প্রার্থী হবে। কারণ এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যে কোনোভাবেই হোক আমাদের ক্ষমতায় আসতে হবে এবং আসবো আমরা। নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কংগ্রেস তো বলছে আর 19-এ আসছেন না মোদী। কংগ্রেস তো অনেক কথাই বলে, রাফেলের তুপে উড়ে যাবে মোদী। রাফেল, ওদের কথা বলে লাভ নেই। যারা 60 বছর দেশকে লুটেপুটে খেলো, 12 লক্ষ কোটি টাকার দুর্নীতি করলো, গ্রাস করলো টাকা, জনগণের অর্থ, নিজের বিশাল বিশাল সম্পত্তি বাড়ালো, তাদের মুখে এগুলি শোভা পায় না। যাই হোক, ওগুলি মানে ওদের কথা আমি আনবো না প্রসঙ্গটা। তো আমাদের কথা বলছি যে এখানে প্রার্থী বাছাই কেন্দ্রীয় নেতৃত্ব করবেন। আমি বললে আমাকে প্রার্থী করবে না, তারা সব কিছু বিচার বিবেচনা করে, এবং কার্যকর্তারা যারা আছেন তৃণমূল স্তরে তাদের মতামত নেওয়া হবে, জনগণের মতামত নেওয়া হবে, তারপর সেটা ঠিক হবে। আর আমি আবারও বলছি, আগে বলেছি পরিষ্কারভাবে, যে আমি কোনো দৌড়ে নেই। আমি কোনো আজকের দিন আমার যে সিদ্ধান্ত সেটাই, যে আমি কোনো এই মানে পার্লামেন্টারি নির্বাচনে আমি দৌড়ে আমি নেই। তবে হ্যাঁ, যদি জনগণ বা আমার কার্যকর্তারা আমাকে চান, যদি দল আমাকে চায়, তাহলে আমি চিন্তা ভাবনা করবো। ধরুন আপনাকে দল চাইলো যে এবার শিলচর লোকসভা আসনে সুস্মিতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা দিলীপ পালকে আমরা প্রার্থিত করছি। আপনার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আপনাকে সেই জায়গাটা দিল যে আপনি এবার প্রার্থিত হন। কিন্তু এই মুহূর্তে আপনার দলের ভিতরে যারা বিরোধীরা রয়েছেন, সেটা কি সহজে মেনে নেবেন, না সেই জায়গাতে আপনার কোনো আরো সংগ্রাম করতে হবে সেই জায়গাটাকে ধরে রাখার জন্য? ব্যাপারটা হচ্ছে গিয়ে সেটা যে যদি অন্তর্কুণ্ডল, যেটা যদি কিন্তু পরন্তু এগুলো কোনো জবাব হয় না। তবুও যেটা বলছেন, আমি বলছি যেটাই, যে দলে আমাকে যদি বলে আদেশ করে দাঁড়াতে হবে, সেটা আমি চিন্তা ভাবনা করবো, সিদ্ধান্ত নেব, গেল সেটা কথা। আর বিরোধিতা সেগুলি, হ্যাঁ দেখুন, দল বড় হয়ে গেছে, আমি আগেই বলেছি। অনেক মানে ব্যক্তি আছেন আমাদের দলে যাদের সেই যোগ্যতাও আছে লোকসভার প্রার্থী হওয়ার জন্য। ওদের দাবি করতেই পারে, অনেক দাবি থাকে, স্বাভাবিক, সেটা একটা গণতান্ত্রিক পরম্পরা, লক্ষণ, ভালো লক্ষণ। প্রার্থীর অভাব ছিল একটা সময়ে, 91-তে আমরা লক্ষ্য করেছি বিধানসভায় প্রার্থী খুঁজে পাওয়া যেত না, আমরা সব জায়গায় প্রার্থী দিতে পারতাম না। এখন সেটা নেই, এখন এক একটা আপনার সমষ্টিতে 10 জন 20 জন 5 জন করে দাবিদার হয়ে থাকে। তো সেটা ভালো লক্ষণ, দল শক্তিশালী হচ্ছে,
নেতা মানে উত্থান শুরু হয়েছে, সেটা শুভ লক্ষণ। আর বিরোধিতা এগুলি খুব একটা আমি গুরুত্ব দিই না, কারণ এগুলি আমি অনেক দেখেছি, বাই ইলেকশনও দেখেছি, বা গত বিধানসভাতে আমি দেখেছি, ওগুলি কোনো বিষয় নয়। জনগণ যদি পাশে থাকে তাহলে পাশে থাকে, আর কর্মকর্তারা যদি গ্রাউন্ড লেভেলে, নেতাদের প্রয়োজন নেই, কর্মকর্তা এবং প্রয়োজন জনগণ। নেই না, প্রয়োজন সকলের আছে। আমাদের দলে মানে কেউ অপ্রাসঙ্গিক নয়, আবার কেউ অপরিহার্য নয়, দুটোই এক জায়গায়। সবাইকে আমাদের প্রয়োজন। আবার কেউ অপরিহার্য অমুক না হলে সেটা হবে না, সেটাও নয়। শেষ কথা বলার মালিক জনগণ, জনগণই শেষ কথা বলবেন, গণতন্ত্রে এটাই নিয়ম। আর আমি মানে বলছি, সেটা যা বলছিলাম, বিরোধিতা করব সম্ভব নয়, কারণ এখন মানুষ অনেক বেশি সচেতন, জনগণ অনেক বেশি সচেতন। আর শিলচর সিট আমরা জিততেই হবে, আমরা জিতবো 100%, আমরা আশাবাদী জিতবই আমরা। প্রার্থী কোনো বিষয় নয়, প্রার্থী কেন্দ্রীয় কমিটি ঠিক করবে, এখানের মানুষ ঠিক করবেন, জনগণ ঠিক করবেন, কার্যকর্তারা ঠিক করবেন। কারণ আপনাদের যে জিতবেন যে বিষয়টা বলেছেন, যে আপনাদের যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী থাকবেন কংগ্রেসের সুস্মিতা দেব, আজ তিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী, উনাকে হারানোর জন্য আমি আপনার কাছে খুব সহজে, এই যে উনার কার্যকালে তিনি যা যা করেছেন, আপনি জনগণের সঙ্গে আছেন, সুস্মিতার যে কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি, বা তিনি পুরসভার একজন পুরনেত্রীও ছিলেন একটা সময়, তারপর সাংসদ হয়েছেন, আর সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী হয়েছেন, যে উনার যে প্ল্যাটফর্মটা তিনি তৈরি করেছেন, সেটাকে কি আপনারা খুব সহজে ভেঙে নিতে পারবেন কি? কোনো প্ল্যাটফর্মেই তৈরি করতে পারেননি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, জনগণ সবার কাছেই, যে সুস্মিতা দেব কোনো ফ্যাক্টর নয়। কারণ তিনি হতে পারেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী, হতে পারে সেটা, কিন্তু সেটা কোনো নির্বাচনে এগুলি কোনো বিষয় নয়। মানুষ অনেক বেশি সচেতন, বিশেষ করে আমাদের শিলচরের মানুষ বা কাছাড়ের বরাকের মানুষ খুব বেশি সচেতন। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আর আমি আবারও বলছি, এখানে কোনো অসুবিধা হবে না, আমরা ভালো ভোটে জিতবো আমরা এখানে। সুস্মিতাকে আপনারা এবার হারানোর, মানে কিন্তু তিনি বারবার বলছেন যে ক্ষমতায় তো বিজেপি আসছেই না। আরে ওটা তো বলতেই হয়, রাজনীতির কথা, সেটা বলতেই হয়। আচ্ছা বলুন তো, তিনি 4 বছর বেশি হয়ে গেল সাংসদ হয়েছেন, কি কাজটা করতে পেরেছেন তিনি? নিজের যে পুঁজি, সাংসদ পুঁজি, সেটাও তো তিনি ব্যয় করতে পারেননি ঠিকভাবে, ব্যয় করতে পারেননি। আর বাকি কাজ তো ছেড়ে দিন, কোনো কিছুই তো করতে পারেননি। এখন তো আরও ব্যস্ত অন্যান্য রাজ্য নিয়ে। আর শুধু বিজেপিকে আর নরেন্দ্র মোদীজিকে গালিগালাজ দিলে তো ভোট পাওয়া যাবে না, না? সেটা তো রাজনীতির একটা পার্ট, কিন্তু নরেন্দ্র মোদীজি কী ধরনের ব্যক্তি সমস্ত ভারতবর্ষের মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ জানে। অতএব ওগুলি শুধু লাফালাফি করলে চলবে না। আজকে আমাদের একটা কথার জবাব দিন তো, তারা 17 বছর ব্রডগেজের কাজ হয়নি, কেন পারেননি তারা তো ক্ষমতায় ছিলেন, কেন করতে পারলেন না তারা? এত বড় বড় মন্ত্রীরা ছিলেন এখানে, রাজ্যের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সেটা নরেন্দ্র মোদীজি কতদিনে করে দেখালেন? 7-8 মাসে দিন রাত কাজ হয়ে ট্র্যাক বসে গেল। আর ট্রেন বন্ধ ছিল, একটা ডিক করে একটা চলতো, আজকে 10টা-12টা ট্রেন চলছে, 10টা-12টা। শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার, শিলচর গুয়াহাটি স্পেশাল ট্রেন, শিয়ালদা শিলচর দক্ষিণের সঙ্গে জুড়ে দেওয়া হলো, ত্রিবান্ধম এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস দিল্লির সঙ্গে জুড়ে দেওয়া হলো, শিলচর থেকে মহিষাসন, শিলচর থেকে করিমগঞ্জ, শিলচর থেকে ভৈরবী, কতগুলো ট্রেন। এখন আগরতলা থেকে রাজধানী চলছে, ভাবা যায় সেটা? তো একটা ইস্যুরে একটা প্রশ্ন তারা জবাব দিক। ওনারা তো বলছেন ওনারাই করেছেন, আপনারা তো শেষ মুহূর্তে গিয়ে ওনাদের কথা, যে আপনারা শেষ মুহূর্তে গিয়ে ওনারা বিল্ডিংটা তৈরি করে দিয়েছেন, আপনারা রংটা লাগিয়ে আপনারা আপনাদের কোলা গাছটা গাড়ি দিয়েছেন। কিছু বলতেই হবে একটা কিছু, তাই বললাম না আমি, সেটা আমি বললে হবে না, ওরা বললে হবে না, জনগণ যেটা বলবেন সেটাই ঠিক, জনগণ যা বলবেন সেটাই ফাইনাল সিদ্ধান্ত নেবেন জনসাধারণ। এবং তারা যথেষ্ট, আমি বারবার বলছি, অত্যন্ত সচেতন নাগরিক আমাদের এখানকার মানুষ। তার মানে আপনারা প্রচণ্ড আত্মবিশ্বাসী যে 19
এ শিলচর আপনাদের দখলে আসছে 100%। না, সেটার জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা তো করতে হবে রেজাল্ট পর্যন্ত। 19। রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তো সম্ভবত 19-এর মেতে রেজাল্ট বেরোবে, কিন্তু আমরা জিতবো 100%। একদম আমরা স্থির দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি আমরা আপনারা জিতবেন। এবং আমরা কি আশা করতে পারি যে দিলীপ পাল না, সাংসদ হয়ে পার্লামেন্টে সেটা যাচ্ছে? আমি বলতে পারবো না। সেটা ঈশ্বর বলতে পারবেন, জনগণ বলতে পারবেন, দল বলতে পারবে। আগেও বলেছি, ঈশ্বর জবাব দিয়েছি, সেটা কোনো বিষয় নয়। প্রার্থী কে হবে না হবে সেটা বড় বিষয় নয়, সেটা আমি আগেও বলেছি, সেটা বারবার রিপিট করে লাভ নেই। তো মুদ্রা কথা হচ্ছে আমরা জিতবো। আর আমদানি নেতাকে আপনারা করার মতো সেই জায়গাতে এখন নেই। সেটা তো একেবারেই মানে আমি বলবো মানে কোনো ভিত্তিহীন সংবাদ। এটা সে ধরনের কোনো এখনো পরিষ্কার হয়নি যে গৌতম রায় আসছেন। পরিষ্কার না, কোনোদিনই পরিষ্কার হবে না। সেটা পরিষ্কার হবে যে এখানে আমি বললাম তো আগে, চালানি মাছের আমরা বাড়িতে নিয়ে ঢুকাবো না, কেউই ঢুকাবেন না, আপনিও নেবেন না, আমরা কেউই নেব না। ধন্যবাদ। অনেকক্ষণ সময় দিলেন আমাদের সঙ্গে শিলচর বিধানসভার বিধায়ক দিলীপ পাল। ওনার কাছ থেকে অনেক কিছু আমরা শুনেছি, এবং যে বিষয়টা নিয়ে খুব চর্চা চলছিল যে গৌতম রায়ের বিজেপিতে আসা, সেই বিষয়টাকে তিনি উড়িয়ে দিয়েছেন। এই ধরনের কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি এখনও নেয়নি যে গৌতম রায়কে ভারতীয় জনতা পার্টিতে নিয়ে আসা হবে। এবং উনার রাজনৈতিক যে আরও একটা যে বিষয় রয়েছিল যে 19-এ শিলচর লোকসভা আসন থেকে উনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না করবেন, সেটা তিনি ছেড়ে দিয়েছেন। দল জনগণ যদি চায় তাহলে তিনি করবেন, নিজের থেকে তিনি সেভাবে কোনো সেই জায়গাতে যাওয়ার জন্য তার ওনার কোনো ইচ্ছা নেই। এবং আরও বিভিন্ন বিষয় আমরা শুনেছি, শহরের তথা জেলার আইনশৃঙ্খলা নিয়েও তিনি তেমন সন্তুষ্ট নন। একইভাবে দলের ভিতরের যে অন্তর্কুন্দল, তিনিও সেটা নিয়ে ওনার মতামত তিনি দিয়েছেন। আমরা অনেকক্ষণ ওনার কাছ থেকে অনেক কথা শুনেছি, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে। নমস্কার। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। প্রতি সোমবার রাত 9টায় ঈশান বাংলায় চোখ রাখুন মতামত অনুষ্ঠানে।